ঠিক আছে। জনাব আহসানুল হক একটি বাড়ি আছে না, তো এই বাড়িটা কি করছে সে, আহসানুল হক সাহেবের ধানমন্ডির একটি বাড়ি রয়েছে, বাড়িটি তিনি নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ভাড়া প্রদান করে। প্রতিষ্ঠানটি উৎসে কর কর্তন করে মাসিক মাসিক তিনি কি করছে 33,250 টাকা ভাড়া প্রদান করেন। ঠিক আছে, এবং বাড়িটির পৌর মূল্য নির্ধারণ করা হয়েছিল 4 লাখ টাকা। অর্থাৎ আমাদের উৎসস্থলে কর কর্তন করার পরে কি করছে, আমাদের 33,250 টাকা ভাড়া দিছে। ঠিক আছে, তো আমরা কি করবো, এর সাথে আমরা আরো 15% টাকা অ্যাড করবো, সরি 5% টাকা অ্যাড করবো। 5% কিভাবে বের করবো, এই 33,250 টাকাকে আমরা 95 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে গুণ করবো। ঠিক আছে, এটা হলো 1 মাসের, তো 12 মাসের আগে বানায় নিবে এটাকে। ঠিক আছে, 33,250 1 মাসের টাকা, এটাকে 12 দ্বারা গুণ করে 1 বছরের যেই টাকাটা হবে সেই টাকাকে আমরা 95 দিয়ে ভাগ 5 দিয়ে আমরা গুণ করবো, কারণ আমাদের রুল ছিল যে উৎসস্থলে 5% কেটে রাখা হয় যদি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়। বাড়িটির পৌর মূল্য ছিল কত, 4 লাখ টাকা। তো আমরা কি করবো, 4 লাখ টাকা বসাবো, কারণ বাড়িটা কি করছে, অর্ধেক বা নিজে থাকে বা অর্ধেক ভাড়া দেয় এরকম কিছু বলে নাই, একটাই বাড়ি, পুরো বাড়িটাই একটা বিশ্ববিদ্যালয়কে সেটা তারা ভাড়া দিচ্ছে। 4 লাখ টাকাই আমরা শো করব। তো প্রথমে আমরা দেখি যে এতটুকু আমাদের কি আসতেছে, যে বাড়ি ভাড়া 33,250 ছিল, 12 মাসে আসতেছে 3,99,000 টাকা। ঠিক আছে, ক্যালকুলেশন করে একটু দেখো, ভুল যদি থাকে একটু বলো, কেউ সাথে যদি ক্যালকুলেটর থাকে একটু দেখো। এরপরে আমাদের বলতেছে একটু এডমিট করে নেই ওদের। এরপরে আমাদেরকে উৎসস্থলে কর কর্তন করতে হবে। এটা কিভাবে করব, যেই টাকাটা দেওয়া আছে ওইটাকে 95 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ করতে হচ্ছে। গুণ করার ফলে আমাদের 21,000 টাকা আসলো। এই মোট আমাদের প্রকৃত ভাড়া মূল্য 4,20,000 টাকা, আর পৌর মূল্য ছিল হচ্ছে কত, 4 লাখ টাকা। ঠিক আছে, দুইটার মধ্যে বড় কে, 4,20,000 টাকা। তো যেহেতু বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিয়েছে, অর্থাৎ একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ভাড়া দেওয়া হয়েছে, এটা আমাদের কাজ হবে কি, যে এই যে বাৎসরিক মূল্য, এই বাৎসরিক মূল্যকে আমরা কি করবো, 30% মেরামত রক্ষণাবেক্ষণ খরচ দেখাবো। হ্যাঁ, এই বাৎসরিক মূল্যে 30% আমরা মেরামত রক্ষণাবেক্ষণ খরচটা দেখাবো। এরপরে কি করব, যে আমাদের কি কি আরো খরচ আছে সেগুলো দেখবো। ঋণের সুদ আছে 40,000 টাকা, এটা পুরাটাই আনবো। ভূমি উন্নয়ন কর আছে 5,000 টাকা, এটাও পুরাটাই আনবো। ঠিক আছে, এগুলো আমরা পুরোটা আনবো। তারপরে বলতেছে ডেকোরেশনের খরচটা এটা আসে না, কারণ হলো ডেকোরেশন খরচটা আমরা মূলধন জাতীয় ব্যয় হিসেবে ধরি, এই কারণে এটা আমাদের এখানে শো করব না। ঠিক আছে, তারপরে আমরা কি করব, হ্যাঁ গেল এই পর্যন্তই। আমাদের এই 3টা খরচই ছিল, একদম ছোট্ট একটা অঙ্ক ছিল। ঠিক আছে, এটা আমাদের বাজেট ছিল হচ্ছে 2018-19 কর বর্ষ। ঠিক আছে, 2018-19, সরি এখানে একটু ভুল হয়েছে, 18-19 হবে না, এটা 19-20 হবে, 19-20 হবে। হ্যাঁ, 18-19 হলো আয় বর্ষ। এটা ওই যে আমাদের প্রতি বছর চেঞ্জ হয়, তো এটা আর চেঞ্জ করা হয়নি রুল ক্রমে। এই ছিল আমাদের 12 নাম্বার অঙ্কে। সবাই একটু দেখো কোনো জায়গায় প্রবলেম আছে কিনা, না থাকলে আমরা 13 নাম্বার অঙ্কে চলে যাব। সবাই একটু দেখো আবার। কারণ না সমস্যা থাকলে বলে আমি পরের অঙ্কে চলে যাব। আমাদের আর এই অর্ধেক 3টা অঙ্ক বাকি আছে। সমস্যা আছে কারো? স্যার মেরামত ও রক্ষণাবেক্ষণ এটা 25% হবে না? না, এটা বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে, এই জন্য আমরা 30% ধরছি। বিশ্ববিদ্যালয়কে ভাড়া দেওয়া হয়েছে, তার মানে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, এই কারণে আমরা এখানে 30% ধরছি। আর অবশ্যই মনে রাখবো, উৎসস্থলে কর কর্তন যদি বিষয়টা থাকে, অবশ্যই এখানে তোমার 30% মেরামত খরচ শো করতে হইতেছে। বুঝতে পারছি? তাহলে আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্ক হলো 13 নাম্বার অঙ্ক। 13 নাম্বার অঙ্কে দেখি একটু বড় এটা। তো এখানে টিকাগুলো একটু পরে আগেরটা বলে দেই। বাড়িটি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে বিদায় কি করা হয়েছে, বাৎসরিক মূল্যের 30% মেরামত খরচ ধরা হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ভাড়া দেওয়া হয়েছে, এই জন্য উৎসস্থলে 5% কর কেটে রাখা হয়েছে। ঠিক আছে, আর ডেকোরেশন খরচকে আমরা মূলধন জাতীয় খরচ ধরায় এটা আমাদের অনুমোদনযোগ্য হবে না, এটা বলছি। 13 নম্বর অঙ্কে আসি। বলছে, জনাব হাসান সরকারি কর্মকর্তা, ঢাকার গুলশানে তার একটি 3 তলা বাড়ি আছে। তিনি বাড়িটির 3 তলায় বসবাস করেন এবং প্রথম 2 তলা
অর্থাৎ একটা একটা তলা হলো 20,000 টাকা এবং আর একটা তলা হচ্ছে 25,000 টাকা কি করছে ভাড়া দিছে, ঠিক আছে? 20,000 টাকা এবং 25,000 টাকা ভাড়া দিছে, অর্থাৎ নিজে একটা অংশে থাকে এবং দুইটা অংশ ভাড়া দেয়। ওই তাহলে কি করবো আমরা 20,000-এর সাথে 20,000 আর কি করব 25,000 যোগ করে আমরা কি করবো 12 দিয়ে গুণ করব, ঠিক আছে? এখানে আমাদের একটু ব্র্যাকেটে মিস্টেক হয়েছে, অর্থাৎ দুইটাই কিন্তু আমরা 12 মাস করে পাইতেছি, অর্থাৎ দুইটা যোগ করে 12 দিয়ে গুণ করলেই হবে। বাড়িটির পৌর মূল্য ছিল 5 লাখ টাকা, ঠিক আছে? তো যেহেতু 3 তলা বাড়ি, তো এটাকে কি করবো, এই 5 লাখ টাকাকে আমরা 3 দ্বারা ভাগ করব, ঠিক আছে? এই 5 লাখ টাকাকে আমরা 3 দ্বারা ভাগ করবো, কারণ 3 তলা বাড়ি ছিল। আর গুণ করব কত দিয়ে, 2 দিয়ে গুণ করব, কারণ 2 তলা তারা ভাড়া দিছে, প্রথম তলা এবং দ্বিতীয় তলা ভাড়া দিছে, এই জন্য 2 দিয়ে গুণ করবো। 5 লাখকে 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করলে আমরা প্রকৃত পৌর মূল্য কত ছিল সেটা পাইতেছি। আর প্রকৃত ভাড়া মূল্য হলো এই দুইটা যোগ করে 12 দিয়ে গুণ করে, যেটা দুইটার মধ্যে যেটা বড় সেটাকে আমরা বাৎসরিক মূল্য বলবো। তো আমরা দেখি তাই করছি কিনা এতটুকুর কাজটা। গৃহ সম্পত্তি খাতায় ধারা 24-25 থাকবে, এটা অবশ্যই লিখতে হবে। বাৎসরিক ভাড়া মূল্য 20,000 ছিল, আর 25 টোটাল এক প্রতি মাসে টাকা পাইতে হলো 45,000 টাকা, 12 মাস আসতেছে আমাদের 5,40,000 টাকা। আর পৌর মূল্য 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ কেন করছি, কারণ 3 তলা বাড়ি 3 দিয়ে ভাগ করছে, আর 2টা তলা ভাড়া দেয়, এই জন্য 2 দিয়ে গুণ করে 3,33,333 টাকা আসছে। এই আমাদের হলো বাৎসরিক মূল্য, যেটা বড়, এই দুইটার মধ্যে যেটা বড় হবে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আর মেরামত খরচ কিভাবে, অনুমোদনযোগ্য খরচ দেখি কি কি আছে। আমাদের অবশ্যই কি বসাইতে হবে ফার্স্টে, মেরামত রক্ষণাবেক্ষণ খরচ, এটা কোশ্চেনে থাকুক আর না থাকুক অবশ্যই এটা দেখাইতে হবে। যেহেতু বাণিজ্যিকের কথা বলা নাই, বাণিজ্যিক উদ্দেশ্যে যে ভাড়া দেওয়া সেটাও বলা নাই, এবং উৎসস্থলে কর কর্তন কেটে রাখা হয় এরকম কিছু বলা হয় নাই, এই জন্য আমরা এটাকে ধরে নিব বসবাসের উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে, ঠিক আছে? বলেও দিছে এখানে, হ্যাঁ 3 তলা বসবাস করেন, হ্যাঁ নিজে বাস করেন, এবং বাকি 2টা তলা ভাড়া দেয়। 25% আমরা দেখালাম বাৎসরিক মূল্যের। এরপরে আমাদের দেখতে হবে কোশ্চেনে কি কি অনুমোদনযোগ্য খরচ দেওয়া আছে। প্রথমেই আছে ভূমি উন্নয়ন কর 1500 টাকা, এটা আমরা কি করব 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করব। পৌর কর, এটাকে 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করব। মেরামত খরচ এটা আসবে না, কারণ আমাদের ওই 25% মধ্যে এটা ইনক্লুড আছে, এই জন্য আর এটা আমরা আলাদা শো করবো না। ভাড়া আদায় খরচ এটাও আসে না, কেন? কারণ এটাও মেরামতের একটা অংশ, এই জন্য ভাড়া ও মেরামত খরচ আসে না। আর ঢাকার ব্যাংকের থেকে সে ঋণ নিয়েছিল কত টাকা, 40,000 টাকা ঋণ নিছে, ঠিক আছে? সরি, ঋণের সুদ, টাকা আরো হয়তো বেশি নিছে, ঋণের সুদ আসছে তার 40,000। তো কি করবো আমরা, এই 40,000-কে 3 দিয়ে ভাগ আর কি করব গুণ করব হলো 3 দিয়ে ভাগ করব আর গুণ করব কত দিয়ে, 2 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাইতেছি যে ঋণের সুদটা কত আসতেছে। উক্ত বছরে বাড়িটিতে প্রথম তলা 2 মাস ও দ্বিতীয় তলা 3 মাস খালি ছিল, ঠিক আছে? বাড়িটি প্রথম তলা 2 মাস, দ্বিতীয় তলা 3 মাস, প্রথম তলা হলো 2 মাস, হ্যাঁ, আর দ্বিতীয় তলাটা 3 মাস খালি ছিল। উক্ত বছরে তার অন্যান্য খরচ ও বিনিয়োগের পরিমাণ, ওগুলো আমরা পরে দেখতেছি, ওইটা আমাদের পরের দুইটা পার্ট অঙ্কের, আমরা দেখি ঠিক মতো বসাইছি কিনা তারা। ভূমি উন্নয়ন কর আমরা বলছিলাম ওর 2 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ হবে, 1500 টাকা ছিল, তাই করছে 1,000 টাকা আসছে। পৌর কর ছিল 7,000 টাকা, ঠিক আছে? 7,000-কে আমরা 3 দ্বারা ভাগ করছি, 2 দিয়ে গুণ করছি। মেরামত খরচ ছিল কত, 8,000 টাকা, এটা আসতেছে না। এরপর ঋণের সুদ বলছিলাম 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, হ্যাঁ সবই বসাইছে। তো আমাদের নিয়ম কি ছিল, শূন্যতা ভাতা দেখানোর নিয়ম ছিল বাৎসরিক মূল্যকে 12 দ্বারা ভাগ, শূন্যর সময় দিয়ে গুণ। বাৎসরিক ভাড়াকে আমাদের বাৎসরিক মূল্যকে 12 দিয়ে ভাগ শূন্যের সময় দিয়ে গুণ, কিন্তু এই অঙ্কে আমাদের কি করতে হবে, এই অঙ্কে আমাদের ওই কাজ করলে হবে না, কারণ 2টা ফ্লোর ভাড়া দিছে, তো টাকার বেশ কম আছে, এই জন্য আমাদের কি করতে হবে, যে যার যত মাস খালি ছিল অত দিয়ে গুণ করব, ঠিক আছে? অর্থাৎ প্রথম তলা বলছিল কত, 2 মাস খালি ছিল, এই জন্য 20,000-এর সাথে 20,000-কে কি করব আমরা, ও আমাদের এখানে একটা ভুল হয়েছে, সেটা হলো 20,000 তো প্রতি মাসের টাকা না, এখানে একটু ভুল হয়েছে, হ্যাঁ এটা তো আবার কি করছি আমরা, এখানে একটু মিস্টেক হয়েছে, সরাসরি 2 দিয়ে আমরা গুণ করব, আর এটা সরাসরি 3 দিয়ে গুণ করব। ভাগের কাজে যাবে না, কারণ আমরা তার বার্ষিক মূল্য নিয়ে কাজ করতেছি না, বা 1 বছরের টাকা নিয়ে কাজ করতেছি না, ঠিক আছে? অর্থাৎ 20,000 টাকা প্রতি মাসে ভাড়া হইতো, আমাদের 2 মাস খালি ছিল, এই জন্য 2 দিয়ে গুণ করছি। আর 25,000 টাকার যে অংশটা, সেই অংশটা 3 মাস খালি ছিল, এই জন্য 3 দিয়ে গুণ করছি। একটু গুণ করে দেখো, আমার মনে হয় এখানে এই যোগটা একটু ভুল আছে, এটা ঠিক করতে হবে, হ্যাঁ।
একটু ক্যালকুলেট করে কেউ বলো তো কত হয় এটা। এখানে হলো 40,000 আর এখানে 45,000 না, কত হয় একটু বলো তো। স্যার 1,15,000 হবে। না 40 আর ওটা হলো 65 স্যার না 3, 25, 75। 75 1,15,000। লাখ। স্যার এই যে শূন্যতা ভাতাটা স্যার 12 দিয়ে ভাগ হবে না, তারপরে না তো না দুইটা মাস, গুণ। ওই 20,000 টাকা আর 25,000 তো আমার এক মাসের টাকা না, ওটা বছরের টাকা হলে তুমি 12 দিয়ে ভাগ করতে। হ্যাঁ, তো তার বছরের টাকা না, ওটা মাসের টাকা দাও, এই জন্য 12 দিয়ে ভাগ করার প্রয়োজন পড়ে নাই। ঠিক আছে, তো ও ভাগ করার প্রয়োজন পড়তো যদি আমি বাৎসরিক মূল্য দিয়ে কাজ করতাম, এটা তো এক বছরের টাকা, এই জন্য এটাকে 12 দ্বারা ভাগ করতাম, আর যে কয় মাস খালি থাকতো ওই কয় মাস অনুযায়ী কাজ করতাম। ঠিক আছে, তো এই জন্য আমাদের ওইভাবে করা হয়নি। এটা যেহেতু এক মাসের টাকা 20,000, 2 মাসে 40,000 আসতেছে, 3 মাসে 75,000 আছে, এই হলো 1,15,000। তার মানে ভাই আমাদের, শীটে যে তাহলে আপনি যেটা দেওয়া হয়েছে ওইটা কি ভুল হয়েছে না? হ্যাঁ এটা শীটের টাই তো এটা। এই দুইটা একটু কারেকশন করে বলো, একটু তাড়াতাড়ি বলো কেউ কত হবে। তার মানে আমাদের পরের পার্টে একটু হয়তো ভুল হয়ে গেছে, পরের পরের গুলো একটু কারেকশন। স্যার সবগুলো যোগ করলে হয় 2,82,334। 2,82,334। 34 3 4 34। হ্যাঁ হ্যাঁ হয়েছে। টোটাল বিয়োগ করো। আর এটা থেকে বাদ দিলে হয় 2,57,666। 2,57,666। এই হলো আমাদের মোট গৃহ সম্পত্তি খাতে মোট আয়। হ্যাঁ, গৃহ সম্পত্তি খাতে মোট আয়। তো এরপরের পার্টে আমরা যাব, সেটা একটু শিখেই নেই। আমরা প্রথম অঙ্ক বাদ রাখছিলাম, তো এইখানে একটু দেখাই দেই হালকা পাতলা। এটা আমরা আরো ভালো মতো শিখবো হচ্ছে যখন বেতন খাতে আয় করব, তখন ওইগুলো অনেক করবো এখানে। তো আমাদের সেকেন্ড পার্টে কি চাইছিল সেটা দেখি। ফার্স্ট পার্টের কাজ কিন্তু আমরা করে ফেলছি, যে গৃহ সম্পত্তি খাতে মোট আয় যতটুকু বের করতে বলছিল সেটা আমরা বের করে ফেলছি। আমাদের সেকেন্ড পার্টে বলতেছিল যে, কই জানি, হ্যাঁ, উক্ত বছরে তার অন্যান্য খরচ ও বিনিয়োগ ছিল নিম্নরূপ। হ্যাঁ, কি কি ছিল? স্ত্রীকে প্রদান করছে 20,000 টাকা, ঠিক আছে, ডিপোজিট পেনশন স্কিমে দান করছে 10,000 টাকা, কল্যাণ তহবিলে দান করছে 7,000 টাকা, সরকারি জাকাত তহবিলে দান করছে 3,000 টাকা। অর্থাৎ সরকারি কিছু খাত নির্ধারণ করা আছে, যেই খাতগুলোতে এই করদাতা যদি বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকে তাহলে ওই খাতগুলোতে কিছু টাকা কর বাবদ ছাড় পাবে। ঠিক আছে, তো আমাদের আগে কি করতে হবে, মোট সে কত টাকা বিনিয়োগ করছে সেই অনুমোদনযোগ্য খাতগুলোতে সেটা আগে বের করতে হবে, যেটাকে আমরা বলি বিনিয়োগ ভাতা। হ্যাঁ, বিনিয়োগ ভাতা ছাড়া কোনো সময় কর দায় নির্ণয় করা যায় না, তো বিনিয়োগ ভাতাটা আগে আমাদের করে নিতে হবে। তো আমরা আগে কি করব, যে সরকারি যেই খাতগুলো অনুমোদন দিছে সেই খাতগুলোতে আমাদের মোট কত টাকা বিনিয়োগ আছে সেটা আগে বের করব। বের করার নিয়ম কি, যে এই যে স্ত্রীকে প্রদান, এটা সরকার অনুমোদন দেয় নাই, ঠিক আছে, তো যেগুলো দিছে সেগুলো জানলেই বাকি যেগুলো দেয় না সেগুলো অটোমেটিক তোমরা ধরতে পারবা। ঠিক আছে, তো আমরা ওই যখন বেতন খাতা আয় করব তখন ওইখানে একটা চার্ট দেওয়া আছে, চার্টটা মুখস্থ করলেই হবে। 17টা বা 18টা খাত আছে, তো ওই কয়টা মনে রাখলে ওইগুলোর বাইরে যেগুলো আছে ওগুলো এখানে আর কিছু আসবে না। তো যেহেতু স্ত্রীকে প্রদান এটা আসতেছে না, কারণ এটা ওই চার্টের মধ্যে নাই। ডিপোজিট পেনশন স্কিমে দেন, আমরা ওই যে ডিপিএস এ জমা করি না, ওই টাকার উপর সরকার কিছু কর রেয়াত দেয়। অর্থাৎ তুমি ওই খাতে তুমি যদি জমা করো বা দান করো তাহলে ওইটা আমাদের এখানে আনতে হবে। অর্থাৎ তুমি প্রথমে পেয়ে গেলা ডিপোজিট পেনশন স্কিমে দান কত টাকা, 10,000 টাকা। ঠিক আছে, এটার একটা শর্ত আমরা যখন করতে যাব তখন দেখবো। আমরা জাস্ট প্রশ্নটাকে পড়ি। কল্যাণ তহবিলে প্রদান 7,000 টাকা, এটাও অনুমোদন দেওয়া, এই জন্য এটা আসবে। সরকারি জাকাত তহবিলে দান, এটা কি আপনার গৃহ এটা হবে বিনিয়োগ ভাতা নির্ণয়, বিনিয়োগ ভাতা নির্ণয় করবো আমরা, ওইখানে আসবে, এটা আলাদা একটা মানে আলাদা একটা পার্ট আসবে। সরকারি জাকাত তহবিলে দান, এটাও আসবে। ঠিক আছে, তার মানে আমাদের শুধু আসবে না স্ত্রীকে প্রদান, হ্যাঁ, বাকি যে তিনটা বললাম তিনোটাই আসবে। তো আমরা দেখি তিনোটাই বসাইছি কিনা তারা। দেখো, প্রথমে ডিপোজিট পেনশন স্কিমে জমা দিছে কত টাকা, 10,000 টাকা, কল্যাণ তহবিলে 7,000 টাকা, আর জাকাত তহবিলে দান করছে 3,000 টাকা। তো ডিপোজিট পেনশন স্কিমে একটা শর্ত আছে, সেই শর্তটা এখানে লেখা হয় না, কারণ শর্তটা হলো সর্বোচ্চ সীমা 60,000 টাকা। বুঝতে পারছি, সর্বোচ্চ সীমা 60,000 টাকা। অর্থাৎ 60,000 টাকার বেশি যদি টাকা আসে তাহলে সেই টাকাটা আমরা এখানে শো করবো না। একটা উদাহরণ দেই, যেমন এখানে 10,000 টাকা আছে, আমি 10,000 টাকা লিখছি, কিন্তু এটা যদি মনে করো সাপোজ 70,000 টাকা আসতো, 70,000 আমি লিখতাম না, আমরা লিখতাম হলো 60,000, কারণ সর্বোচ্চ তুমি এক বছরের ডিপোজিট পেনশন স্কিমে দেখাইতে পারবা 60,000 টাকা। ঠিক আছে,
তো এটা মনে হয় লেখা দিলে একটু ভালো হয় এখানে, ঠিক আছে? না লিখলে সমস্যা নেই, এটা আমরা পরে শিখবো, সমস্যা নেই, ঠিক আছে? যেহেতু সাইডের কম আছে আর ওই জন্য লিখলাম না। তো ডিপোজিট পেনশন স্কিমে দেন সর্বোচ্চ আমি এখানে 60,000 দেখাইতে পারবো, এর বেশি দেখাবো না। তো যেহেতু 10,000 কোশ্চেনে দেওয়া আছে এই জন্য আমরা 10,000 লিখলাম। যদি 70,000 হইতো তাহলে কিন্তু আমরা এখানে 60,000 লিখতাম, কারণ সর্বোচ্চ সীমায় আমাদের 60,000 টাকা। কল্যাণ তহবিলে দান, এটার কোনো শর্ত নাই, ডিরেক্ট বসাই দিছি। জাকাত তহবিলে জমা দিছি 3,000 টাকা, এটাও আমরা ডিরেক্ট বসাই দিছি। এই তিনটা যোগ করার পর আমাদের কি আসলো? মোট প্রকৃত বিনিয়োগ। হ্যাঁ, তিনটা যোগ করে আমরা প্রকৃত বিনিয়োগ বের করলাম। এটা হলো ক নাম্বার। খ নাম্বার দিয়ে লিখছি কি মোট আয়ের 25%। মোট আয় আমাদের আগেরটা ভুল ছিল, আগেরটা ঠিক করে নেই। মোট আয় ছিল 2, 5, 7, 6, 6, 6। 25% কত আসে একটু বলো কেউ? তো বলো একটু কত আসে? 2,57,667 25%। হয়েছে কেউ করছো? এই 64,416.5 64,400 16। 16.5। 517 বানায় দিতে। এই হলো দ্বিতীয় শর্ত। প্রথম শর্ত কি? যে প্রকৃত বিনিয়োগ বের করা। আমি যেই খাত সরকারের অনুমোদন দেওয়া আছে সেই খাতগুলো আগে যোগ করব। যোগ করে যেটা হবে সেটা হবে প্রকৃত বিনিয়োগ। খ নাম্বারে হলো মোট আয়ের 25%। এই 25%টা মুখস্থ রাখতে হবে যে আমরা মোট আয়ের সবসময় 25% দেখাবো। তো 25% আসতেছে হলো 64,417 টাকা। আর সর্বোচ্চ একটা সীমা আছে, সেটা হলো 1.5 কোটি টাকা। ঠিক আছে? হঠাৎ তুমি মনে করো কর রেহাই পাওয়ার জন্য তুমি কি করতে পারো, তুমি ইচ্ছা মতো খরচ বিনিয়োগ দেখায় দিতে পারো। সব টাকা তুমি আয়ের যা আছে সব তুমি বিনিয়োগ দেখায় দিলা। তো বিনিয়োগ সব দেখায় দিলে কিন্তু সরকার আর কোনো ট্যাক্সই পাইতেছে না সেই ক্ষেত্রে, নাকি? তো সরকারও আবার চালাক আছে, তারা একটা লিমিট দিয়ে দিছে, তুমি 1.5 কোটি টাকার বেশি বিনিয়োগ দেখাইতে পারবা না। 1.5 কোটি টাকার বেশি বিনিয়োগ দেখাইলে তোমার ওই কি হবে, ওই বেশি কমটাই বেশিটাই নিবে। হ্যাঁ, 1.5 কোটি টাকার উপরেরটাই নিবে। তার মানে কি এই তিনটার মধ্যে যেটা ছোট হবে, ঠিক আছে, তিনটার মধ্যে যেটা ছোট অর্থাৎ 1.5 কোটি টাকা অথবা 64 আর হলো 20, ছোটকে 20,000 টাকা, ওই 20,000 টাকা আমাদের মোট বিনিয়োগ। বুঝতে পারছি? এই হলো বিনিয়োগ বের করার নিয়ম। তাহলে আমরা মনে রাখবো তিনটা স্টেপে কাজ করতে হবে। ফার্স্টে হলো প্রকৃত বিনিয়োগ বের করতে হবে। হ্যাঁ, প্রকৃত বিনিয়োগ। সেকেন্ড কাজ হচ্ছে মোট আয়ের উপরে 25% ধরতে হবে। আর তৃতীয় শর্তটা হলো সর্বোচ্চ সীমা 1.5 কোটি টাকা দেখাইতে হবে। তিনটার মধ্যে যেটা ছোট সেটাকে আমরা বলবো মোট বিনিয়োগ। থার্ড পার্টে আসে। এটা থার্ড পার্ট হচ্ছে কর দায় নির্ণয়, যেটা আমাদের কোশ্চেনে চাইছে। আমরা কোশ্চেনের দিকে তাকাই যে কর দায় নির্ণয় করতে বলছে, অর্থাৎ এই বাড়িওয়ালা তার সরকারকে কত ট্যাক্স দিতে হবে সেটা তুমি বের করবা। তো আমরা প্রথমে বের করছি কি আয়, সেকেন্ড বের করছি বিনিয়োগ, থার্ডে আমরা বের করব যে আমাদের আসল প্রকৃত কর কত দিতে হবে সরকারকে। তো কি থাকবে? বিবরণ থাকবে, করের হার থাকবে, করের পরিমাণ থাকবে। তো প্রথমেই বসবে মোট আয়ের উপর 2 লাখ, মোট আয়ের প্রথম 2,50,000 টাকার উপর। তো নতুন যে আর্থিক বছর দিছে এবার ওইখানে ছিল 3 লাখ টাকা। তো মহিলা পুরুষ এগুলা প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা এগুলার ভিন্নতার কারণেও এইখানে এই অ্যামাউন্টটা চেঞ্জ হবে। তো আমরা এখানে এত কিছু শিখবো না, আমরা ডিটেলস শিখবো হলো বেতন খাতা আয়ের মধ্যে। তো প্রথমে আমরা শিখে রাখলাম যে যদি করদাতা কি হয়, পুরুষ হয় তাহলে 2,50,000 টাকা দিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। তো পুরুষ কিনা আমরা একটু দেখে আসি। জনাব হাসান ছিল, ঠিক আছে? অর্থাৎ পুরুষ কর্মকর্তা বা বাড়িওয়ালা, তার কি করতে হবে? 2,50,000 টাকা দিয়ে শুরু করতে হবে। এটা সবসময় মনে রাখবা। যদি পুরুষ হয় তাহলে 2,50,000 টাকা হবে। আর মহিলা হলে আবার একটু ভিন্ন আছে, মুক্তিযোদ্ধা হলে ভিন্ন আছে, আবার প্রতিবন্ধী হলে সেই ক্ষেত্রে আবার অন্য একটা অ্যামাউন্ট এখানে আসে। ঠিক আছে? তো আমরা এত কিছু এখানে শিখলাম না, আমরা বেতন খাতায় ডিটেলস শিখবো। তো প্রথম 2.5 লাখ টাকার উপর আমি কি দেখাবো? 0% দেখাবো। ঠিক আছে? অর্থাৎ 2.5 লাখ টাকার উপর কোনো সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না। যদি একজন পুরুষ সে 1 বছরে 2.5 লাখ টাকা ইনকাম করে তাহলে তার উপর কোনো ট্যাক্স দিতে হবে না। 2.5 লাখ টাকার বেশি যদি হয় তখন তার ট্যাক্স দেওয়া শুরু হয়। তো এই লোকের মোট আয় ছিল কত? 2,57,667 টাকা। তার মানে কি 2.5 লাখ টাকা পর্যন্ত তাকে কোনো ট্যাক্স দিতে হতেছে না, বাকি 7,667 টাকার উপরে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, তো আমরা এটা তো আমাদের আগের অ্যান্সার ছিল, এই জন্য অন্য ছিল, এটা একটু চেঞ্জ করি। তাহলে আমার অবশিষ্ট থাকতেছে কত?
7,666। 666। এটা 10% আসতেছে 700। 766.6। সাবধানে দিই। 700। আর বিনিয়োগ করছিলাম আমরা কত? আমরা বিনিয়োগ করছিলাম সর্বমোট 20,000 ভাই টাকা। অবশিষ্ট টাকাটা কত? টোটাল 2,57,766 না, 666। এই যে মোট আয়, মোট আয়, এই মোট আয় থেকে প্রথমে 2.5 লাখ টাকা বাদ দিবা, ঠিক আছে? বাদ দিলে যা থাকবে এটা হলো অবশিষ্ট অংশ। বুঝতে পারছেন? আমাদের আরো স্টেপ আছে, ওগুলো আমরা পরে শিখবো। আমাদের এই অঙ্কের পারপাসে এতটুকু মনে রাখলে প্রথম 2.5 লাখ টাকা যা হবে তার পরবর্তী অংশের উপরে আমরা 10% ধরবো। তো মোট আমাদের ট্যাক্স আসছে আমাদের 767 টাকা। কিন্তু আমরা ওই যে আবার বিনিয়োগ করছিলাম সরকারি খাতে, বলছিলাম না এই খাতে বিনিয়োগ থাকলে ট্যাক্স কিছুটা মৌকুব পাওয়া যাবে, অর্থাৎ 20,000 টাকা ছাড় ছিল, 20,000 টাকা বিনিয়োগ ছিল। এই 20,000 টাকার উপর 15% ছাড় পাওয়া যায়, 15% আসতেছে 3,000 টাকা। তো এই রেজাল্টটা কিন্তু নেগেটিভ চলে যায় নাকি, নেগেটিভ আসে নাকি? তো সর্বনিম্ন আমরা এখানে 3,000 টাকা দেখাবো। কেন 3,000 টাকা দেখাবো এটা একটু বলতেছি, একটু লিখে নিই আমরা। আরে সর্বনিম্ন আমাকে 3,000 টাকা সরকারকে ট্যাক্স দেখাইতে হবে। হ্যাঁ, একজন করদাতা যদি করের আওতায় ভুক্ত পড়ে তাহলে সর্বনিম্ন 3,000 টাকা, এটা হলো সিটি কর্পোরেশনের মধ্যে যদি হয় তাহলে 3,000 টাকা ট্যাক্স দেখাইতে হবে। বুঝতে পারছি? নেগেটিভ কোনো রেজাল্ট কিন্তু এখানে শো করা যাবে না। তাহলে আমি আবার একটু বলি যে প্রথমে আমাদের কি করতে হবে, মোট আয়ের 2.5 লাখ টাকার উপরে কি করতে হবে, 0% ধরতে হবে। এখন প্রশ্ন হইতে পারে যদি কোশ্চেন 2.5 লাখ টাকা বা 2.5 লাখ টাকার কম হয় তখন কি করবো? ঠিক আছে, মনে করো 2,49,999 টাকা আসলো, তখন কিন্তু এই ছকের আর কোনো প্রয়োজন হবে না। বুঝতে পারছি? কেন প্রয়োজন হবে না? কারণ আমাদের শর্তই হলো 2,50,000 টাকা অতিক্রম করতে হবে। 2,50,000 টাকা যদি অতিক্রম করে তাহলে এই ছকটা আমাদের করার প্রয়োজন পড়বে। এর কম হলে এটা আমরা দিব না, টিকার মধ্যে লিখবো যে যেহেতু করদাতার ন্যূনতম করযোগ্য সীমা 2.5 লাখ টাকার কম, তাই তাকে কোনো কর দিতে হবে না। যেহেতু 2.5 লাখ টাকার বেশি, এই জন্য ওই অবশিষ্ট টাকার উপরেও তাকে ট্যাক্স দিতে হবে। তো আমরা হিসাব করে দেখছি 10% আসতেছে 767, এই 10%টাও মুখস্থ রাখতে হবে। 767 টাকা আসছে। আর আমাদের বিনিয়োগ করছিলাম সেখান থেকে আমরা কর রেহাই পাইছি 3,000 টাকা, সেই হিসাবে কিন্তু আমরা কিন্তু বেশি রেহাই পেয়ে গেছি না, আমাদের ট্যাক্স আসছে 767 কিন্তু আমরা রেহাই পাইতেছি 3,000। তার মানে কি আমাদের নেগেটিভ আসে, যদি আমি বিয়োগ করি নেগেটিভটা শো করা যাবে না, আমাদের সর্বনিম্ন 3,000 বা 4,000 টাকা এটা দেখাইতে হবে। এই জন্য আমি ব্র্যাকেটের মধ্যে লিখছি সর্বনিম্ন, তখন আর ওই বিয়োগ ফলটা এখানে আসবে না। বুঝতে পারছি? 3,000 বা 4,000 যদি বেশি আসে তাহলে বেশিটাই দেখাবো, কিন্তু কম আসলে আমরা 3,000 টাকা বা 4,000 টাকা দেখাবো। এই ছিল আমাদের এই পার্ট। এই পার্টটা আরো ক্লিয়ার হবে যখন আমরা বেতন খাতে করবো। প্রত্যেকটা অঙ্কেই এই দুইটা পার্ট করাই লাগে। বেতন খাতে আয়ের মধ্যে যে পার্ট সিতে তোমাদের অঙ্কগুলো আসে ওইখানে আমাদের দুইটা পার্টই করা লাগে, মানে মোট 3টা পার্ট করা লাগে, বেতন খাতে আয়, বিনিয়োগ ভাতা, কর দায়। এছাড়া অন্যান্য খাতগুলোতে এটা তেমন একটা চায় না, ঠিক আছে? হঠাৎ চাইলে চাইতে পারে, ওইখানে একদম ক্লিয়ার হয়ে যেতে পারবা। আমরা জাস্ট এটা দেখে রাখলাম। তো আমরা একটু 15 দেখে 14তে যাবো। হ্যাঁ, 15তে মনে হয় না সমস্যা হবে, একটু দেখো তোমরা কোথাও দেখো কোনো প্রবলেম পাও কিনা। একদম ছোট্ট একটা অঙ্ক, 19 সালে এবার যারা পরীক্ষা দিচ্ছে থার্ড ইয়ারে ওদের আসছে, সরি সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এ যারা পরীক্ষা দিচ্ছে তাদের এটা আসছে। তোমরা একটু দেখো, দেখে দেখো এই 15তে কোনো প্রবলেম আছে কিনা, না থাকলে আমি বাড়ির কাজ দিব, আর 14টা বুঝিয়ে দিয়ে শেষ হয়ে যাবে আমাদের চ্যাপ্টার। 2 মিনিট দেখো। আজকে অনেকেই ক্লাসে অ্যাড হইতে পারে না, কি জানি সমস্যা। দেখা হইলে বলে আমরা পরের পাঠ করব।
হয়েছে দেখা? না স্যার। জনাব রোমেল একটি প্রাইভেট কলেজের সহকারী অধ্যাপক। তার বাড্ডা একটি বাড়ি আছে যা তিনি প্রতি মাসে 16,000 টাকা ভাড়া পান। অর্থাৎ 16,000 ইন্টু 12 দিয়ে আমরা বাৎসরিক ভাড়া বের করব। আর পৌর মূল্য আছে কত, 2 লাখ টাকা। তো 2 লাখ টাকাই দেখাবো, কারণ এখানে আর অর্ধেক বাড়ির কথা বলে নাই। দুইটার মধ্যে যেটা বলবো সেটাকে আমরা বলবো বাৎসরিক মূল্য। তারপরে পৌর কর 6,000, ঋণকৃত তহবিলের সুদ 13,000 বসাবো। তারপরে মেরামত খরচ 25% দেখাবো। আর ত্রৈমাসিক অগ্নি বীমা আছে 500 টাকা, ত্রৈমাসিক মানে 3 মাসের টাকা। হ্যাঁ, তো 4 দ্বারা আমরা গুণ করবো, তাহলে শেষ। কিন্তু অঙ্কটা একদম ছোট্ট। আর একটা নিচে আছে যে বাড়িটি 1 মাস খালি ছিল, শূন্যতা ভাতা 12 দিয়ে ভাগ, শূন্যের সময় দিয়ে গুণ। আমার মনে হয় না কারো সমস্যা হবে অঙ্কটা। দেখা শেষ? শেষ হলে বলো, আমি 14তে যাই। আচ্ছা, পরের অঙ্কে যাই আমরা, লাস্ট আজকের এই চ্যাপ্টারের। চোদ্দ নাম্বার অঙ্ক। ও 14 নাম্বার অঙ্কে একটু মিস্টেক আছে, সালটা আমাদের ঠিক করা হয়নি। হ্যাঁ, আচ্ছা, এটা না করলেও আমাদের চলবে, সমস্যা নেই। একটু wait।